আপনারা দেখছেন হরর ওয়ার্ল্ড। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। বাইরে বসুল ধরায় বৃষ্টি হচ্ছে। জানালার কাছে বৃষ্টির ছাট এমন ভাবে আছড়ে পড়ছে যেন কেউ ডোব দিয়ে অবিরাম আঁচড় কাটছে। ঢাকার এই পুরনো বাড়িটার দোতলার ঘরে আমরা তিনজন বসে আছি। আমি, তানভীর, রাশেদ আর সাজ্জাদ। লোডশেডিং চলছে গত 1 ঘন্টা ধরে। মোমবাতির হলদেটে আলোয় ঘরটার ছায়াগুলো কেমন যেন জীবন্ত আর দীর্ঘ মনে হচ্ছে। আমাদের মাঝখানের টিপয়ে রীতিমতো ওপরে রাখা আছে একটা বিশাল আকৃতির কাঠের তৈরি পুরনো আমলের রেডিও। ফিলিপস মার্ফি কোম্পানির হবে হয়তোবা। ওপরের বার্নিশ চটে গেছে, নবগুলো জং ধরা। দেখলেই বোঝা যায় এটা অন্তত 50 বছরের পুরনো কোনো জঞ্জাল। রাশেদ আজ বিকেলে এটা কিনে এনেছে পুরনো ঢাকার ধোলাই খালের এক ভাঙারির দোকান থেকে। শখ আর কি, অ্যান্টিক জিনিস জমানোর বাতিক ওর পুরনো। কিন্তু এই রেডিওটা আনার পর থেকে ঘরের বাতাস কেমন যেন ভারী হয়ে আসছে। একটা ব্যবসা পুরনো কাপড়ের আর ন্যাপথলিনের গন্ধ নাকে আসছে বারবার। তুই কি সত্যি এটা 2000 টাকা দিয়ে কিনেছিস বলতো? সাজ্জাদ বিরক্তি নিয়ে বলল। হাতে থাকা মগটা টেবিলে নামিয়ে রেখে বলল, এটার ভিতর তো মনে হয় ইঁদুর বাসা বেঁধেছে। চল আদো, চলে তো আদো। রাশেদ বুঝকে হাসলো। মোমবাতি আলোয় ওই মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখালো। ও রেডিওর গায়ে পরম মমতায় হাত বুলিয়ে বলল, তোরা বুঝবি না, এই জিনিসটার ভ্যালু আলাদা। দোকানদার বলেছিল এটা নাকি এক জমিদার বাড়ির নিলাম থেকে পাওয়া। ব্যাটারি লাগালে নাকি এখনো বিবিসি শোনা যায়। আমি বললাম, তোর এই দোকানদার তোরেও গোয়া ছাই দিয়েছে, দেখছিস না? একটা তারও ছেঁড়া, প্লাগ লাগানোর জায়গা তো নেই। এটা জাস্ট একটা কাঠের বাক্স। এখন রাশেদ কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কর করে একটা বাজ পড়লো কোথাও। জানালার বাইরে ক্ষণিকের জন্য নীল আলো জল করে উঠলো, আর সেই আলো আমরা স্পষ্ট দেখলাম রেডিওর জং ধরা নবটা নিজে নিজে একটু নড়ে উঠলো। আমি চমকে উঠলাম। তোরা দেখলি? সাজ্জাদ ভ্রু কুচকে তাকালো। কি দেখবো রে? আর রেডিও নবটা, ভলিউম বাটনটা মনে নিচে থেকে ঘুরে গেল। রাশেদ হেসে উড়িয়ে দিল। তোর বাজে কথা, তোর বাতায় বল্টু নড়ছে বুঝছিস? বাতাসে ভাইব্রেশন ছিল হয়তোবা, কিন্তু আমি জানি ওটা বাতাস ছিল না। ঘর বন্ধ ছিল, জানালার কাঁচ লাগানো ছিল। আমি চুপ করে গেলাম, কিন্তু অস্বস্তিটা কাটলো না। মোমবাতির আলো হঠাৎ করে তপ করে নিভে যাওয়ার মতো আবারও জ্বলে উঠলো। আর ঠিক সেই মুহূর্তে আমাদের কলিজাটা কাঁপিয়ে ঘর ভর্তি একটা খসখসের শব্দ শোনা গেল। শব্দটা রেডিও থেকে আসছে। আমরা তিনজনই পাথরের মতো জমে গেলাম। রাশেদ রেডিও থেকে হাত বাড়িয়ে থমকে গেল। রেডিওটার কোনো পাওয়ার কর্ড নেই, ব্যাটারিটা স্লটটা ফাঁকা। আমি নিজেই দেখেছি। একটা অকেজো বিদ্যুৎহীন যন্ত্র থেকে আসা শব্দ কি করে হতে পারে? শব্দটা ধীরে ধীরে বাড়ছে। স্ট্যাটিক নয়েজ, নষ্ট চ্যানেলে ঝিরঝির করা শব্দ। মনে হচ্ছে যেন অনেক দূর থেকে কোনো তরঙ্গ ভেসে আসছে, কিন্তু সিগন্যাল পাচ্ছে না। রাশেদ, তুই কি ব্যাটারি লাগিয়েছিলি? সাজ্জাদ গলা কাঁপছে। না রে ভাই, আমি তো খুলি নাই ওটা। রাশেদের চোখ বড় বড় হয়ে এসেছে। ও আতঙ্কে পিছিয়ে এলো সোফা ঘেসে। হঠাৎ করে ঝিরঝির শব্দটা স্থির হয়ে গেল। একটা টিউন বেজে উঠলো, খুব পরিচিত টিউন, কিন্তু ভয়ঙ্কর রকমের ধীর খোঁড়ায় বাঁধছে। বাংলাদেশ বেতারের পুরনো সিগন্যাল যেন টিউন করা, কিন্তু সুরটা কেমন যেন বিকৃত, যেন কোনো ভাঙা রেকর্ড থেকে বাঁধছে। আর প্রতিটি নোটের সাথে একটা একটা করে গোঙানির শব্দ ভেসে আছে। টিউন শেষ হতেই একটা যান্ত্রিক অথচ অদ্ভুত ভারী পুরুষ কণ্ঠ ভেসে এলো। গলাটার স্বরটা পরিষ্কার, কিন্তু তাতে কোনো আবেগের লেশ মাত্র নেই। মনে হচ্ছে কোনো মৃত মানুষ মাটির নিচ থেকে কথা বলছে। ঘোষণা শুনছেন, আজকের বিশেষ সংবাদ। আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। কারো মুখে কোনো কথা নেই, শ্বাস নিতেও যেন ভুলে গেছি। রেডিওর কণ্ঠস্বর আবারও ভেসে এলো, এবার আরো স্পষ্ট, আরো কাছে। আজকে বিশেষ মৃত্যুর সংবাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের অত্যন্ত প্রিয় জনাব রাশেদ চৌধুরী আজ রাত ঠিক 12টায় হৃদস্পন্দন থামিয়ে পরলোক গমন করছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। কথাগুলো শুনেই ঘরটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। পিন পতন, নীরবতা, এমনকি বাইরে বৃষ্টির শব্দটাও কেমন যেন থেমে গেছে। আমার মনে হলো আমার কানের পর্দাটা ভুল শুনছে। এটা হতে পারে না, এটা অসম্ভব। রাশেদ সোফায় বসে কাঁপছে, ওর মুখটা
কেমন যেন ছাই বর্ণ। ও বিড়বিড় করে বলল, কি বললো ওটা? ওটা 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 তো ওটা তো আমার নাম। এটা কি বললো বুঝলাম না তো। সাজ্জাদ লাফিয়ে উঠলো, আর ইয়ার কি মারিস নাকি? রাশেদ, তুই কি এটার ভেতরে কোনো রেকর্ডার ফিট করেছিস? ফাজলামো করিস না, একদম ভালো লাগছে না বললাম। সাজ্জাদ এগিয়ে গিয়ে রেডিওটা ধরে ঝাঁকাতে শুরু করলো, কিন্তু রেডিওটা থামলো না, বরং সেই যান্ত্রিক স্বরটা যেন আবারও হেসে উঠলো, একটা দীর্ঘ কর্কশ হাসির শব্দ। ছাড়োটা, আমি চিৎকার করলাম। সাজ্জাদ রেডিওটা ছেড়ে ছিটকে সরে এলো। এটা তো গরম তানভীর, এটা আগুনের মতো গরম হয়ে গেছে। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম। ঘড়িতে সময় এখন রাত 10:15, আর 1.25 ঘন্টা বাকি 12টা বাজতে। রাশেদ দু হাতে মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। এটা আমার নাম কেন বললো? আমি কি তাহলে মারা যাব? আমি তো সুস্থ রে, আমার না কিছু হয়নি, আমার না ভয় করছে। আমি রাশেদের কাঁধে হাত রাখলাম। ওর শরীরটা বরফের মতো ঠান্ডা, হঠাৎ কপালে বিন্দু বিন্দু ঘাম। শান্ত হ রাশেদ, শান্ত হ। এইটা নিশ্চয় কোনো ফ্রিকোয়েন্সি জ্যামিং। আজকাল হ্যাকাররা অনেক কিছু করে, অথবা কেউ আমাদের ভয় দেখাচ্ছে। ব্লুটুথ স্পিকার টিপার হয়তোবা হবে, এরকম কিছু একটা। ভয় পাস না। আমি সাহস সঞ্চার করে রেডিওর কাছে গেলাম, পিছনের ঢাকনাটা খোলার চেষ্টা করলাম। জং ধরা স্ক্রু কিন্তু জোরাজুরি করে খুলে গেল। মোমবাতির আলোয় ভেতরে তাকালাম। আমার শিরা উপশিরা দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বেয়ে গেল। ভেতরে কিছুই নেই, ফাঁকা, মানে একদম ফাঁকা। না কোনো সার্কিট, না কোনো স্পিকার, না কোনো তার, শুধু ধুলো আর মাকড়সার জাল। একটা আস্ত ফাঁকা কাঠের বাক্স থেকে শব্দ আসছিল। এটা কিভাবে সম্ভব? তানভীর, ভেতরে কে আছে? সাজ্জাদ দূর থেকে জিজ্ঞেস করলো। আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার গলাতে কোনো স্বর বের হতে চাইছে না। কিচ্ছু নেই রে, এটা তো পুরো ফাঁকা। রাশেদ এবার ঢুকরে কেঁদে উঠলো। আমি বাঁচবো না রে, আমি জানতাম এই রেডিওটা আনা ঠিক হয়নি। ওটা আনার সময় রিক্সা বারবার মনে হচ্ছিল কি আমার কানের কাছে ফিসফিস করছে। আমি তখন পাত্তা দিইনি রে, আমার ভয় লাগছে। কি ফিসফিস করছিল? আমি ধমক দিয়ে জিজ্ঞেস করলাম। বল, কি শুনেছিস? বলছিল দিয়ে চল, সবাই হয়ে গেছে, সবাই হয়ে গেছে। রাশেদের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ আবার রেডিওটা বেজে উঠলো। এবার আর কোনো খবর পড়ার গলা নয়, এবার মনে হলো কেউ একজন খুব কষ্ট পাচ্ছে। গলায় কফ জমে গেলে যেমন ঘর ঘর শব্দ হয়, তেমন শব্দে কথা বলছে। সময় বয়ে যায়, টিক 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 টিক, আর মাত্র 1 ঘন্টা 43 মিনিট। প্রস্তুতি নাও রাশেদ, অন্ধকার আসছে। সাজ্জাদ যেন পাগলের মতো এদিক ওদিক তাকাতে লাগলো। এটা ভেঙে ফেল তানভীর, এটাকে আছাড় মার। এই শয়তানি জিনিস ঘরে রাখা যাবে না, এটার ভিতরে শয়তান আছে। এটা মনে হয় কোনো কাগজ তো কিছু একটা হবে রে, ভয় লাগছে আমার। আমি হাতের কাছে থাকা ভারী পেপার ওয়েটটা নিতে তুলে নিলাম। কোনো চিন্তা ভাবনা না করে গায়ের সমস্ত শক্তি দিয়ে রেডিওটার উপর আঘাত করলাম। ঠাস করে একটা শব্দ হলো, কাঠের বডিটা ভেঙে দুমড়ে মুচড়ে গেল। প্লাস্টিকের লোকগুলো ছিটকে পড়লো মেঝেতে। আমি থামলাম না, আবারও মারলাম, আবার, যতক্ষণ না ওটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হলো। আমরা 3 জন হাঁপাচ্ছি, বেঁচে চড়ে রেডিও ভাঙার টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। শেষ, আমি হাঁপাতে হাঁপাতে বললাম। আর কোন শব্দ হবে না। কয়েক সেকেন্ডের নীরবতা। মনে হলো স্বস্তি ফিরে এসেছে, কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো মাত্র 5 সেকেন্ড। মেঝের সেই ভাঙা কাঠের টুকরোগুলোর ভেতর থেকে, ধুলোবালি আর জঞ্জালের মাঝখান থেকে আবার সেই শব্দটা উঠে এলো। এবার আরো তীব্র, আরো বিভৎস, আরো ভয়ঙ্কর। কোন স্পিকার ছাড়াই বাতাস কাঁপিয়ে শব্দ হচ্ছে। শরীর ভাঙলে কি আর আত্মা মরে? তোমরা বড্ড বোকা। 12টা বাজবে, আর তখন রাশেদ যাবেই। রাশেদ চিৎকার করে দৌড়ে দরজার দিকে গেল। আমি আর এই ঘরে থাকবো না, আমি পালিয়ে যাব। ও দরজার হাতল ধরে টানাটানি করতে শুরু করলো, কিন্তু অদ্ভুত ভাবে দরজাটা খুলছে না। এটা তো জ্যাম হয়ে গেছে তানভীর, দরজা খুলছে না কেন? আমি আর সাজ্জাদ দৌড়ে গেলাম। 3 জন মিলে দরজার হাতল ধরে টানলাম। পুরনো কাঠের দরজা, কিন্তু মনে হচ্ছে ওপাশ থেকে কেউ লোহার দেওয়াল তুলে দিয়েছে। একটুকু নড়ল না।
জানালাগুলো চেক করলাম, গ্রিল দেওয়া, কিন্তু কাঁচের স্লাইডিং গুলো জ্যাম করা। আমরা ওই ঘরের ভেতরে আটকা পড়ে আছি। সময় গড়িয়ে যাচ্ছে 10:45। রাশেদের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না, সোফায় এলিয়ে পড়ছে। ওর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। মনে হচ্ছে ওর অ্যাজমা অ্যাটাক হয়েছে, যদিও আমি জানি ওর অ্যাজমা নেই। আমার দম বন্ধ আসছে। রাশেদ গোঙাতে গোঙাতে বলল। ওর হাতগুলো খামচে ধরলো সোফার কভার। মনে হচ্ছে কি আমার বুকের উপর বসে আছে। সাজ্জাদ ওর শার্টের বোতামগুলো খুলে দিল। তানভীর, কিছু একটা কর, ওর ইনহেলার রাখবে। ডাক্তার ডাকবো কিনা? ফোন কর অ্যাম্বুলেন্সে ডাকতে। আমি পকেট থেকে ফোনটা বার করলাম। স্ক্রিনের দিকে তাকে রক্ত হিম হয়ে গেল। নো সার্ভিস, নো নেটওয়ার্ক। সাজ্জাদ তো নিজের ফোন চেক করলো, একই অবস্থা। বাইরের দুনিয়ার সাথে আমাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হঠাৎ ঘরের কোণ থেকে একটা ছায়া সরে গেল। মোমবাতির আলোয় আমি স্পষ্ট দেখলাম রেডিওর ভাঙা স্তূপ পাশ থেকে লম্বা কালো একটা অবয়ব দেয়াল ঘেঁষে সিলিং এর দিকে উঠে গেল। ওটা কি ছিল? সাজ্জাদ ফিসফিস করে বলল। ওর গলার স্বর এখন কান্নার রূপ নিয়েছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না। রাশেদ হঠাৎ সোজা হয়ে বসলো। ওর চোখের মনিটা উল্টে গেছে, সাদা অংশ দেখা যাচ্ছে। ও বিকৃত গলায়, যেটা ওর শব্দ নয়, ও বলে উঠল, ওরা এসেছে, ওরা দরজার পাশে দাঁড়িয়ে আছে, ওরা অপেক্ষা করছে। কারা রাশেদ, কারা? আমি ওর কাঁধ ধরে ঝাঁকালাম। রাশেদ আবার ওর স্বাভাবিক অবস্থায় ফিরে এলো, যেন এতক্ষণ ঘোরের মধ্যে ছিল। ও আমার দিকে তাকালো। ওর চোখে এখন শুধু মৃত্যু ভয়। তানভীর আমার খুশিত করছে রে। হাড়ের ভেতর পর্যন্ত কাঁপছে, জানিস? আবার সবার শেষ। ঘড়িতে রাত 11:15 বাজে। ঘরের তাপমাত্রা হঠাৎই কমে গেছে। বাইরে বৃষ্টি থামেনি, কিন্তু এখন বৃষ্টির শব্দে আরেকটা শব্দ মিশেছে। দরজায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে, খুব ধীরে ধীরে, খুব সন্তর্পণে। রেডিওর ভাঙার অংশ থেকে আবার সেই যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো। এবার আর যান্ত্রিক মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো পিশাচ উল্লাস করছে। টিকটাক 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 টিকটাক, আর মাত্র 45 মিনিট। রাশেদ, তোর হৃৎপিণ্ড কি একটু ভারী লাগছে? রাতটা কিন্তু একটু ধীরে বইছে। বাস্তবতা হলো রাশেদের পালস রেট আসলেই কমে আসছে। আমি ওর হাতে হাত রেখেছিলাম। ওর নারীর গতি খুব ধীর, অনিয়মিত। ডাক্তারের বিদ্যায় একে বলে ব্র্যাডিকার্ডিয়া। কোনো কারণ ছাড়াই ওর শরীর শাটডাউন করছে। সাজ্জাদ, পানি দে, ওর মুখে পানি দে। আমি যেন চিৎকার করে বললাম। সাজ্জাদ পানির গ্লাসটা আনতে গিয়ে হাত ফসকে গ্লাসটা ফেলে দিল। কাঁচ ভাঙার শব্দে আমরা যেন চমকে উঠলাম না, বরং চমকে উঠলাম মেঝের দিকে তাকিয়ে। পানির মেঝেতে পড়ে থাকা গড়িয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা গড়ালো না। পানি মেঝের ঠিক নির্দিষ্ট জায়গায় জমা হলো। একটা মানুষের মুখের আকৃতি নিল সেই পানি থেকে, ঠিক রাশেদের মুখের মতো করে, এবং সেই পানির তৈরি মুখটা হাঁ করে ফেললো। কোনো শব্দ হলো না, কিন্তু মনে হলো ওটা আর্তনাদ করছে। রাশেদের সেই দৃশ্য দেখে জ্ঞান হারালো। ওর মাথাটা ঠলে পড়লো এক পাশে। রাশেদ, রাশেদ! আমি ওর গালে চড় মারলাম। সারা শব্দ নেই, কিন্তু শ্বাস আছে, খুব ক্ষীণ শ্বাস। সময়টা 11:30। আমরা দুজন, আমি আর সাজ্জাদ, একটা আধমরা বন্ধুকে নিয়ে অভিশপ্ত ঘরে বন্দি আছি। মেঝের ওপরে ছড়িয়ে থাকা রেডিওর ভাঙা টুকরোগুলো থেকে আসছে যান্ত্রিক গোঙানি। থামার মতো কোনো লক্ষণ নেই, এবং সেটা ক্রমশ একটা তীক্ষ্ণ চিৎকারে পরিণত হচ্ছে, যা কানের পর্দা ছিঁড়ে মস্তিষ্কের ভেতরে সরাসরি আঘাত করছে। জ্ঞান হারানো রাশেদের শরীরটা সোফার উপরে এমন ভাবে পড়ে আছে যেন কোনো ঘাড়হীন মাংসপিণ্ড, অথচ ওর বুকের ওঠানামা দেখলে বোঝা যায় ভেতরে ভয়াবহ ঝড় চলছে। সাজ্জাদ আর আমি দুজনের পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আমাদের ছায়াগুলো মোমবাতির কাঁপা কাঁপা আলোয় দেওয়ালের দানবীয় আকার ধারণ করেছে। আমার মনে হচ্ছে এই ঘরটা এখন আর পৃথিবীর কোনো অংশ নেই। আমরা সময় এবং স্থানের এমন এক চোরাগলিতে আটকে আছি যেখানে পদার্থ বিজ্ঞানের কোনো সূত্র খাটে না। খাটের উপরে শুধু ভাঙা রেডিওর অদৃশ্য সেই তরঙ্গ। ঘড়ির কাঁটা 11:35 পৌঁছেছে।
সময় যেন একই সাথে স্থবির আবার দ্রুতগামী। আমি সাজ্জাদের দিকে তাকালাম, সেটার চোখ দুটো গর্তে ঢুকে গেছে। এই 1 ঘন্টার ব্যবধানে ঠোঁট কামড়ে রক্ত বের করে ফেলেছে। ও বিড়বিড় করে কিছু একটা বলছে, হয়তোবা কোনো সূরা বা দোয়া, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ সে রেডিওর জঞ্জাল থেকে শব্দটা বদলে গেল। সে যান্ত্রিক কর্কশ গলার স্বর এবার ঘোষণা দিচ্ছে না, সেটা ফিসফিস করে আমাদের নাম ধরে ডাকছে। তানভীর, সাজ্জাদ, তোরা কি ভেবেছিলিস দরজা ভাঙতে মুক্তি পাবি? বৃত্ত কোনো দরজা দিয়ে আসে না রে, বৃত্ত আসে ভেতর থেকে। হাসির শব্দটা এবার আর যান্ত্রিক মনে হলো না, মনে হলো রাশিদের গলার স্বর নকল করে কেউ যেন হাসছে। আমি চমকে সোফার দিকে তাকালাম। রাশিদ কি জ্ঞান ফিরে পেয়েছে? না, ও এখনো অচেতন। ওর মুখটা কুকড়ে আছে অসহ্য যন্ত্রণায়। সাজ্জাদ, রাশেদকে ধর! আমি যেন চিৎকার করে উঠলাম। রাশেদের শরীরটা হঠাৎ কেমন যেন বেঁকে উঠলো। ওর পিঠ সোফার সাথে আটকে গেছে, শুধু মাথা আর পা সোফার সাথে লেগে আছে। এমন দৃশ্য আমি জীবনেও দেখিনি। কেমন যেন আমার শরীর বারবার কেঁপে কেঁপে উঠছিল। এত ভয় লাগছিল, মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি ওর মেরুদণ্ড ধরে ওপরের দিকে টানছে। ওর বন্ধ চোখের পাতা কাঁপছে অসম্ভব দ্রুত গতিতে। ওকে ছাড়ো, ওকে ছাড়ো! রাশেদের কাঁধ চেপে ধরার চেষ্টা করলো ওকে নামানোর জন্য, কিন্তু রাশেদের শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে। মানুষের মাংসপেশি এতটাই শক্ত হতে পারে আমার জানা ছিল না। ওর শরীর থেকে আগুনের মতো তাপ বের হচ্ছে, অথচ ওর হাত ধরলে মনে হচ্ছে বরফের ছাই। ঠিক তখনই জানালার কাঁচগুলো ঝনঝন করে কেঁপে উঠল। বাইরে বাজ পড়ার শব্দ নয়, এটা অন্য কিছু। মনে হলো বিশাল এক ডানা ঝাপটানোর শব্দ পুরো বাড়িটা ঘিরে ধরেছে। মোমবাতিটা ধপ করে নিভে গেল। মুহূর্তের জন্য আমরা অন্ধকারে ডুবে গেলাম। সেই অন্ধকারে আমি স্পষ্ট দেখলাম, আমার চোখে ভুল হতে পারে না, রেডিওর ভাঙা সার্কিট আর কাঠের টুকরোগুলোর উপর দিয়ে নীল আগুনের ফুলকি দেখা গেল। ওই আচ্ছা আলোয় দেখলাম মেঝের ধুলোগুলো নিজে নিজেই জড়ো হয়ে একটা অদ্ভুত জ্যামিতিক নকশা তৈরি করছে। সাজ্জাদ পকেট থেকে লাইটারটা বের করে জানালো। সে নড়বড়ে শিখায় আমরা দেখলাম আবারও সোফায় ধপ করে বসে গেল। ওর জ্ঞান ফিরেছে, কিন্তু ওর দিকে তাকিয়ে আমার বুকের রক্তহীন হয়ে গেল। রাশেদের চোখের মনি এখন সম্পূর্ণ উধাও, পুরোটা সাদা। ও আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু দেখছে না। ও হড়বড় করে কিছুটা বলতে শুরু করলো, কিন্তু সেই ভাষা আমাদের পরিচিত কোনো ভাষা নয়। দুর্বোধ্য ভাষায় একটানা কথা বলছে, আর ওর গলার স্বরে মিশে আছে একাধিক মানুষের গলার আওয়াজ। কখনো বাচ্চার কান্না, কখনো কোনো বৃদ্ধের কাশি, কখনো কোনো নারীর আর্তনাদ। 11:48 আর মাত্র 12 মিনিট। রাশেদের মুখটা হঠাৎ করে পরিষ্কার বাংলায় শব্দ বের হলো, কিন্তু এটা রাশেদ বলছে না। রাশেদের মাধ্যম হিসেবে অন্য কেউ কথা বলছে। আমি রাশেদের শার্টের কলারটা চেপে ধরলাম। তুই কে? তুই কে? কি চাস? কি চাস? কেন এসব করছিস আমাদের সাথে? রাশেদের সেই সাদা চোখ দুটো আমাদের মুখের উপরে স্থির হলো। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। আমি তো শুধু সংবাদ পৌঁছে দিই, আমি বার্তা বাহক। তোরা মানুষরা কতই না অদ্ভুত, যন্ত্র বানাস শোনার জন্য, কিন্তু যখন আসল সত্য শোনানো হয় তখন ভয় পাস। আমরা এই রেডিও চাই না, আমরা তোকে চাই না। সাজ্জাদ কেঁদে ফেললো। রাশেদকে ছেড়ে দে প্লিজ। রাশেদ তো অনেক আগে বিক্রি হয়ে গেছে। রাশেদের মুখ দিয়ে সে কণ্ঠস্বর জবাব দিল, যেদিন দোকান থেকে আমাকে তুলেছিল সেদিনই ওর আয়ু নির্ধারিত হয়ে গেছে। লোভ, পুরনো জিনিসের প্রতি মানুষের লোভ, সে লোভের ছিদ্র দিয়েই আমরা ঢুকে পড়ি। হঠাৎ ঘরটা অসম্ভব রকমের ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ যে ভ্যাবসা গরমটা ছিল তার নিমিষেই উধাও হয়ে গেল। আমরা নিঃশ্বাসের ধোঁয়া রীতিমতো লক্ষ্য করলাম। জানালার কাছে ফাটল ধরার শব্দ হলো ক্র্যাক করে। ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো মুখে, কিন্তু জানালা তো বন্ধ। আমি ঘড়ির দিকে তাকালাম। 11:55। আর মাত্র 5 মিনিট। রাশেদ হঠাৎ করে শান্ত হয়ে গেল। ওর চোখের মনিটা ফিরে এলো। ও আমার দিকে তাকালো। এবার ওর দৃষ্টি ঘোর নিয়ে আছে তীব্র আতঙ্ক আর অসহায়ত্ব। ও আমার হাত খামচে ধরলো। ওর নখ আমার চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে, কিন্তু আমি হাত সরালাম না। তানভীর,
রাশিদ ফিস ফিস করে কথা বললো, ওর গলাতে রক্ত গড়াতে শুরু করলো। ওরা এসেছে, ওরা আমাকে নিতে এসেছে, আমি দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কাদের দেখছিস রাশেদ? শান্ত হ, কিচ্ছু হবে না, আমরা আছি না, কিচ্ছু হবে না। আমি মিথ্যা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমি জানি আমার নিজেরই পা কাঁপছে। ওই কোনায় দেখ, দেখ না, দাঁড়িয়ে আছে, আমার দিকে খিলখিল করে হাসছে। রাশেদ কাঁপা কাঁপা আঙ্গুল দিয়ে ঘরের অন্ধকার কোণটার দিকে ইশারা করলো, যেখানে রেডিওর ভাঙা টুকরোটা পড়ে আছে। কালো লম্বা ছায়াগুলো, ওদের মুখ নেই কিন্তু ওরা হাসছে। ওরা বলছে 12টা বাজলে দরজাটা খুলে যাবে। আমি আর সাজ্জাদ সেদিকে তাকালাম, লক্ষ্য করলাম সেখানে কিচ্ছু নেই, শুধুই অন্ধকার। কিন্তু ভালো করে তাকাতেই মনে হলো অন্ধকারটা নড়ছে, ছায়াগুলো দেওয়াল থেকে আলাদা হয়ে বেঞ্চের ওপর দিয়ে গড়িয়ে আসছে আমাদের দিকে, তেলের মতো চটচটে যেন অন্ধকার। টিক টক টিক টক টিক টাক টিক টাক। ভেঙে যাওয়া রেডিও স্পিকার ছেঁড়া সে পর্দাটা শোয়া যাচ্ছে। এখন আর কোনো ব্যাটারি বা কারেন্টের আসার প্রশ্নই আসে না, এটা সম্পূর্ণ অতি প্রাকৃতিক। শব্দটা পুরো ঘর, দেওয়াল, ছাদ, বেঁচে থেকে প্রতিধ্বনিত হতে শুরু করলো, যেন পুরো বাড়িটায় এক বিশাল ঘড়িতে পরিণত হয়েছে। 11:58। রাশিদ শ্বাস নিতে পারছে না, ও বুক খামচে ধরে আছে। আমার হৃৎপিণ্ড কেমন যেন থমড়ে মুচড়ে যাচ্ছে। রে তানভীর, আমাকে বাঁচা, আমি মরতে চাই না রে, আমি মরতে চাই না। ওর আর্তনাদ আর সহ্য করার মতো নয়। সাজ্জাদ রাশিদের বুকে পাম্প করতে শুরু করলো। সিপিআর, তানভীর, সিপিআর দে। আমি রাশিদের মুখের কাছে কান নিলাম, শ্বাস নেই বললেই চলে। হৃদস্পন্দন খুবই অনিয়মিত, যেন থেমে থেমে বাড়ি দিচ্ছে। আমি ওর বুকে চাপ দিতে শুরু করলাম। রাশিদ, শ্বাস নে, ছাড়বি না, একদম ছাড়বি না। 11:59। হঠাৎ করে ঘরের সব শব্দ থেমে গেল। বৃষ্টির কোনো শব্দ নেই, বাতাসের কোনো শব্দ নেই, আমার নিজের নিঃশ্বাসের শব্দও যেন কানে আসছে না। এক চূড়ান্ত শূন্যতা, যেন মহাবিশ্বের কোনো এক ব্ল্যাক হোলের ভেতরে আমরা ঢুকে পড়েছি। শুধুমাত্র একটা শব্দ শোনা যাচ্ছে, ঠিক সেকেন্ডের কাঁটা কাঁটা সরছে, টিক 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 করে। রাশেদ আমার হাতের নিচে স্থির হয়ে গেল। ও আর ছটফট করছে না, ওর চোখ দুটো যেন ছাদের দিকে স্থির হয়ে গেল। সেখান থেকে কিছুটা দেখছে। ওর চোখের তলায় আমি এক অসীম আতঙ্ক প্রতিধ্বনিত হতে দেখলাম। আবারও একটা টিক করে শব্দ হলো। রেডিওর ভাঙা স্তূপ থেকে একটা ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠলো। ধোঁয়াটা ধীরে ধীরে একটা মানুষের আকৃতি নিল, কিন্তু এটার কোনো অভাব নেই। শুধু কুয়াশার তৈরি একটা কঙ্কালসার হাত বাড়িয়ে দিল রাশেদের দিকে। আমি চিৎকার করতে চাই না, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি লড়তে চড়তে পারছি না, প্যারালাইজড হয়ে গেছি। সাজ্জাদ মূর্তির মতো দাঁড়িয়ে আমার চোখের সামনে। সেকেন্ডের কাঁটা যখন 12টা ঘরে পৌঁছালো, সেই কুয়াশার হাতটা রাশিদের বুকের ভেতরে ঢুকে গেল। কোনো রক্ত বের হলো না, কোনো ক্ষত হলো না, শুধু হাতটা ছায়ার মতো ভেদ করে চলে গেল। রাশিদ একটা দীর্ঘশ্বাস টানলো। ওর শরীরটা এবার প্রচন্ড পরিমাণে ঝাঁকুনি দিল, যেন হাই ভোল্টেজ শক খেলো। তারপর সব শান্ত। ঠিক রাত 12টা, পুরো ঘর কাঁপিয়ে, আমাদের হাড়ের মজ্জা কাঁপিয়ে রেডিও সেই যান্ত্রিক ভাবলেশীন কণ্ঠটা আবারও বেজে উঠল। তবে এবার ভাঙা চূড়ো টুকরো নয়, যেন রাশেদের মৃত শরীরের ভেতর থেকে শব্দটা আসছে। শোনা শেষ হলো। জনাব রাশেদ চৌধুরী ইহলোক ত্যাগ করেছেন, তার মৃত্যু কার্যকর করা হয়েছে। পরবর্তী ঘোষণা শুনবার জন্য আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী টার্গেট নির্বাচন প্রক্রিয়া চলছে। রাশেদের মাথাটা এক পাশে ঢলে গেল। ওর চোখ দুটো তখনও খোলা, তাকিয়ে আছে আমাদের দিকে, কিন্তু সেই চোখে কোনো প্রাণ বা স্পন্দন নেই। সাজ্জাদ ঢুকরে কেঁদে ওঠে, রাশেদের উপরে ঝাঁপিয়ে পড়ল। রাশেদ, ওঠ ভাই, প্লিজ ওঠ। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা লক খোলার এক যান্ত্রিক শব্দ হলো খটাস করে। সেই দরজাটা আমরা 3 জন মিলে খুলতে পারিনি। সেটা বাতাসে তোড়ে ক্যাচ ক্যাচ করে শব্দ করে নিজে নিজে খুলে গেল। বাড়ির করিডোর থেকে ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাট দুমড়ে মুচড়ে ঘরে ঢুকলো। কারেন্ট চলে এলো দাপ করে। টিউব লাইটটা জ্বলে ওঠে, আবারও নিভে গেল, তারপরে স্থির হয়ে জ্বলতে লাগলো।
ফ্যানটা ঘুরতে শুরু করলো ক্যাচ ক্যাচ করে। সবকিছুই স্বাভাবিক, যেন কিছুই হয়নি। শুধু সোফার উপরে পড়ে আছে রাশেদের নিথর দেহটা, আর বেছের উপর থেকে ছড়িয়ে আছে একটা ভাঙা রেডিওর চঞ্চাল। আমি টলতে টলতে উঠে দাঁড়ালাম। আমার শরীর অবশ হয়ে আসছে, মস্তিষ্কের স্নায়ুগুলো কাজ করছে না। এটা কি সত্যি ঘটলো নাকি আমাদের কোনো হ্যালুসিনেশন? একসাথে সবার হ্যালুসিনেশন হলো। এদের রাশেদ তো আর নড়ছে না। আমি পুলিশ ডাকলাম, পুলিশ এলো, লাশ নিয়ে গেল। পোস্টমর্টম রিপোর্টে দেখা গেল ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট অ্যাটাক। ডাক্তার অবাক, এত কম বয়সে কোনো পূর্ব লক্ষণ ছাড়া এমন হার্ট অ্যাটাক খুবই বিরল ব্যাপার। ওরা বলল হয়তোবা অতিরিক্ত ভয় বা মানসিক চাপে এটা ঘটেছে। কেউ আমাদের কথা বিশ্বাস করলো না। ভাঙা রেডিওর গল্প শুনে পুলিশ অফিসার বিরক্ত হয়ে আমাদের মাদকাসক্ত ভাবলেন। সাজাদ এবং আমরা কেউই কাউকে বোঝাতে পারলাম না যে ওই বন্ধ করে কি ঘটেছিল সেই সময়। ঘটনা প্রায় 3 দিন কেটে গেছে। আমি আর সাজাদ এখন আর কথা বলি না। আমরা দুজনেই জানি আমরা কি দেখেছি, কিন্তু ভয়টা এখনো কাটেনি, বরং ধীরে ধীরে আরো বাড়ছে। আজ বিকেলে আমি আমার ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ স্পিকার থেকে একটা অদ্ভুত নয়েজ আসতে শুরু করলো। সেই পরিচিত ঝিরঝিরে শব্দ। আমি ল্যাপটপ মিউট করলাম, কিন্তু শব্দটা থামলো না। ভলিউম বাটন কাজ করছে না। স্ক্রিনে একটা পপ আপ উইন্ডো যেন ভেসে উঠলো। কোনো মিডিয়া প্লেয়ার নয়, সাধারণ কোনো নোটপ্যাড ফাইল নিজে নিজেই টাইপ হচ্ছে। কার্সরটা ঠিক ব্লিঙ্ক করছে, টিকটক টিকটক। তারপর স্ক্রিনে ভেসে উঠলো একটা লাইন যা আমার রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পরবর্তী ঘোষণা, জনাব তানভীর আহমেদ, আগামীকাল রাত 12:03। আমি ল্যাপটপটা বন্ধ করে দিলাম। আছাড় মারলাম, কিন্তু ঘর ভর্তি এখন শুধু ফিসফিসানি। দেওয়ালের ওপাশ থেকে যেন কেউ কথা বলছে, সেটা বলতে চাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না। এমনকি আমার নিজের মস্তিষ্কের ভেতরে বিভ্রম করতে শুরু করলো। আমি যেন স্পষ্টত সেই যান্ত্রিক গলাটা ভেসে আসছে এমনটা শুনতে পেলাম। রাশেদ একা নয়, ওর তো শুধুমাত্র সুরও ছিল। রেডিও ভাঙলো, তরঙ্গ নেভেনি। তরঙ্গ এখন বাতাসে, আর আমি নেক্সট টার্গেট। বাইরে আবারও বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাঁচের নখের আঁচড়ের শব্দ পাচ্ছি। ঠিক 12টা বাজতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ঘোষণা হয়ে গেছে, এবার কি তবে আমার পালা? সুপ্রিয় জেফরি ভাই, এটাই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। আমার নাম তানভীর আহমেদ। এটা আমার লেখা প্রথম কোনো ঘটনা আপনার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার শোগুলো সবসময় শুনি, বহু বছর ধরে, প্রায় 5 বছর ধরে আপনার শো শুনছি। এই প্রথম কোনো ঘটনা লিখে পাঠালাম। যদি পছন্দ হয় প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন। শুধুমাত্র আপনাকে ভালোবাসি বলে এই ঘটনাটি লিখলাম। ভালোবাসা রইল অবিরাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। ও মাই গড, হোয়াট আ স্টোরি, হোয়াট আ স্টোরি ম্যান। আমার তো নিজেরই কেমন যেন গা হিম হয়ে যাচ্ছিল বারবার। হোয়াট এ স্টোরি ম্যান, দিস ইজ আউটস্ট্যান্ডিং। উফ, অসম্ভব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট দিস ইজ কাইন্ড অফ অ্যামেজিংনেস ওভারলোডেড। ও ম্যান, হোয়াট এ স্টোরি ছিল ভাই। ভয় লেগে গেছে আমার, রিয়েলি রিয়েলি অনেক বেশি ভয়ঙ্কর ছিল স্টোরিটা। অ্যান্ড আই বিলিভ দ্যাট আপনাদের সবার কাছে স্টোরি অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। সত্যি বলছি, মন থেকে বলছি, অসম্ভব সুন্দর ছিল। দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, অ্যান্ড আই বিলিভ দ্যাট আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা যেটা করবেন, যারা যারা শুনছেন, প্লিজ আপনারা দেরি করবেন না। আপনাদের দেরি হলে আপনাদের আমি চাই না যে আপনাদের দেরি হোক। আপনারা প্লিজ যেটা করবেন সেটা হচ্ছে নিজ নিজ জায়গা থেকে যতটা পারবেন কমেন্ট করে দিবেন। বিকজ আপনাদের কমেন্টের জন্যই কিন্তু আমি অপেক্ষা করছি। আপনাদের কমেন্ট পেলেই কিন্তু আমি আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো বা আপনাদের সাথে কমিউনিকেশন করবো। খুব সুন্দর ছিল। আপনাদের অনেক ধন্যবাদ এই অসাধারণ ঘটনার জন্য। অ্যান্ড সত্যি অনেকদিন পর আজকে আপনাদের সাথে আবারও যুক্ত হব এবং অনেক কথা বলবো, অনেক কথা আছে। অ্যান্ড আই হোপ দ্যাট আপনাদের সবার কাছে অনেক বেশি স্টোরিগুলো ভালো লাগছে।
সো এই হচ্ছে বিষয়, আপনারা কমেন্ট করতে থাকেন। অ্যান্ড ইন দ্য মেন টাইম আমাদের লাস্ট একটা স্টোরি আছে, সেটা পড়ে ফেলি, চলে যাই আমরা লাস্ট স্টোরিতে।